আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি নাযিল করেছেন এই মহাবিশ্বয় সমস্ত মানবজাতি কল্যাণ স্বরূপ মহাগ্রন্থ আল কুরআন তাজুন বলে আলহামদুলিল্লাহ। তিনার প্রেরিত করেছেন সমস্ত মানবজাতি আদর্শ রহমত স্বরূপ মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজুন বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব ভারতীয় আগ্রাসন প্রতিরোধে বাংলাদেশের করণীয়। বাংলাদেশের কোনো জাতীয় নেতা তারা বলছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে বাংলাদেশের নাগরিকদের গণজমায়েত করার জন্য। ভারত এমন একটা দেশ যারা জাতিতে মাতাল, তারা গরুর গোবর এবং মূত্র খাওয়া জাতি। যেই জাতি শক্তের ভক্ত নরবেজন, তাদের যে বর্ডার রয়েছে সেই বর্ডার দিকে থাকলে দেখা যায় তারা চীনের সাথে তাদের যে চীনের যে সীমান্ত রয়েছে সেই চীনের সাথে চীন তাদের জায়গা দখল করে নিলেও তারা টু শব্দ করে না। অথচ আমার বাংলাদেশে কি আছে, বাংলাদেশে তাদের যে অপচার মিডিয়াগুলো যে অপচার করছে, সেই অপচারের প্রেক্ষিতে ভারত আজ আমার বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় এবং তার জন্য তারা বাংলাদেশের সীমান্তে প্রায় 70,000 সৈন্য তারা মোতায়েন করেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তে তাদের যে পিনাকা রকেট লঞ্চার রয়েছে সেটা মোতায়েন করেছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে পশ্চিমবঙ্গে তাদের হাসিমাখা যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে ফ্রান্সের বিখ্যাত রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ভারত যদিবা সামরিক শক্তি অনেক বড় একটা দেশ, এই দেশের বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে তাদের শুধুমাত্র ইস্টার্ন কোম্পানির যে কমান্ড রয়েছে তাদের সৈন্য সংখ্যা এখানে কাজে লাগাতে পারবে, তাছাড়া আর অন্য কোনো সৈন্য কাজে লাগাতে পারবে না। এ থেকে দেখা যায় বাংলাদেশের আক্রমণ করতে হলে তাদের শুধুমাত্র 300টা ট্যাঙ্ক তারা কাজে লাগাতে পারবে, তাদের যে কোনো সাবমেরিন তারা কাজে লাগাতে পারবে না এবং তাদের যে যুদ্ধ বিমান অল্প কিছু যুদ্ধ বিমান তারা বাংলাদেশের যুদ্ধে কাজে লাগাতে পারবে, তাছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র বাংলাদেশের ক্ষেত্রে তারা ব্যবহার করতে সক্ষম নয়। কেননা তাদের যে আরও দুইটা দেশ আছে চীন এবং পাকিস্তান, তাদের সীমান্তে তাদের যে সৈন্য তার যে অস্ত্র শস্ত্র তারা সেখানে রাখবে এবং বাংলাদেশ সীমান্তে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ইন্ডিয়ার মোতায়েন করার সম্ভাবনা নাই। যদিও বা করতে চায় তাহলে তাদের বারাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তারা মোতায়েন করতে পারে। এখন এই অবস্থায় বাংলাদেশের কি করণীয়? প্রথমত বাংলাদেশ যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যে চীনের যে দীর্ঘমেয়াদী একটি আছে চুক্তি, দীর্ঘমেয়াদী একটি যে প্রকল্প, এই প্রকল্পের সাথে বাংলাদেশ আগে থেকেই যুক্ত। এখন বাংলাদেশ এই যে নতুন যে আমাদের বাংলাদেশের যে এনজিওগ্রাম সরকার, এই এনজিওগ্রাম সরকার চীনের সাথে যেই সামরিক চুক্তি করতে হবে এবং বাংলাদেশ যে এই আছে চীনের সাথে যে সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং সম্পর্ক উন্নয়ন এমন মাত্রায় করতে হবে বাংলাদেশে চীন তাদের রকেট লঞ্চার, তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা বাংলাদেশে স্থাপন করবে। চীনের একটি প্রকল্প বাংলাদেশের কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেল নিয়ে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আজকে প্রশ্ন চলছে কেন এই টানেল করা হয়েছে। এই টানেলটা তো অর্থনৈতিক না, এই টানেল বাংলাদেশের একটি ভূ রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। এই টানেলের মাধ্যমে চীন তার নিজের ভূখণ্ড থেকে মিয়ানমারের উপর দিয়ে বাংলাদেশের যে গভীর সমুদ্রের যে আছে কর্ণফুলী টানেল, এই টানেলের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র প্রেরণ করবে যুদ্ধের সময়। তো চীনের সাথে বাংলাদেশের সরকার চুক্তি না করে, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন না করে, তাদের বিভিন্ন প্রকল্প এই বর্তমান এনজিওগ্রাম সরকার বাতিল করে তারা আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। আর আমেরিকা সেই দেশ, যে দেশের সাথে যে দেশ বন্ধুত্ব করে সেই দেশের শত্রুর কোনো অভাব থাকে না, যার ফলাফল আজকে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য চেষ্টা আছে বা ভারতীয় আগ্রাসন যে আমরা আজকে পরিলক্ষিত। এই চীনের সাথে যদি আমরা সম্পর্ক করি, চীন এমন একটি দেশ যে দেশ প্রতিদিন যে ক্ষেপণাস্ত্র উৎপাদন করে তা পুরো ন্যাটো বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন করার ব্যবস্থা থেকেও তাদের সক্ষমতা বেশি। এই চীনের শুধুমাত্র দুইটা যুদ্ধজাহাজ এবং দুইটা পারমাণবিক সাবমেরিন যদি বাংলাদেশে তারা প্রবেশ করে, ইন্ডিয়ার হাওয়া টাইট। ওই ইন্ডিয়া যে মাথাল জাতি তাদের আজকে যেই বাংলাদেশে আক্রমণ করার জন্য যে আজকে যে উঠে পড়ে লেগেছে সেটা এমনিতেই চুপ হয়ে যাবে। এছাড়াও এই যে যুদ্ধের ক্ষেত্রে একটা দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় লাগে যে যুদ্ধ অস্ত্রগুলো
চালানোর জন্য যে ট্যাঙ্ক, এগুলো চালানোর জন্য জ্বালানি তেলের প্রয়োজন। এই জ্বালানি তেল কিভাবে আমরা নিতে পারি? এই জ্বালানি তেল কিনতে গেলে বাংলাদেশের সাথে চুক্তি আছে। বাংলাদেশ, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এইসব দেশের সাথে, ওমান, এইসব দেশের সাথে তেল কিনে থাকে ডলারের মাধ্যমে। বাংলাদেশ এইটা না করে ইরান, ইরান যে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি করার জন্য রয়েছে, তারা আমাদের বারবার বলছে যে তোমরা আমাদের তৈরি পোশাক দাও, তৈরি পোশাকের বিনিময়ে আমাদের সাথে তেল কেন, আমাদের তেল কেন, তোমাদের কোনো ডলার প্রয়োজন নাই, আমাদের শুধুমাত্র তৈরি পোশাক দাও, এর বিনিময়ে আমরা তোমাদেরকে জ্বালানি তেল দেবো। এই যে ইরানের সাথে যদি আমরা দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা চুক্তি করি, তাহলে বাংলাদেশ আগামী 50 বছর বা তার অধিক এই জ্বালানি তেল নিয়ে বাংলাদেশে আর কোনো চিন্তা করা লাগবে না। কারণ ইরান এমন একটা দেশ, যে দেশে আছে অফুরন্ত জ্বালানি তেল, আছে অফুরন্ত জ্বালানি, আছে প্রাকৃতিক গ্যাস। এই আর ইরানে যে সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আমরা যে শাহেদ 136 যে ড্রোন, এই ড্রোনের সক্ষমতা সারা পৃথিবীব্যাপী সবাই জানে। এছাড়া আমাদের যে কৌশলগত মিত্র আছে তুরস্ক, এই তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি আছে। তুরস্কের যে বিখ্যাত বায়াক্টার টিভি2 ড্রোন, সেই ড্রোন আমরা আমাদের বাংলাদেশে এমনি 6 ইউনিট বা তার অধিক ইউনিট বাংলাদেশে আছে এবং বাংলাদেশ সামরিক বাহিনী সেটা মোতায়েনও করেছে। এখন এই তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তিগুলো যদি আরও নবায়ন করা হয় এবং বাংলাদেশে যদি তাদের বায়াক্টার টিভি2 ড্রোন যদি কারখানা যদি স্থাপন করা হয়, বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে। এবং ভারতে যে পিনাকা ক্ষেপণাস্ত্র, পিনাকা যে রকেট লঞ্চার রয়েছে, এইটা অনেকটা আমেরিকা তৈরিকৃত হিমার্স রকেট লঞ্চারের মতন। তো সেই ক্ষেত্রে আমরা তুরস্কের তৈরি TIGER যে টাইগার যে আছে, টাইগার ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং বাংলাদেশে এমনি এগুলো আছে, মোতায়েন আছে। এবং আমার বাংলাদেশ তুরস্কের বিখ্যাত রকেটসান কোম্পানির যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বাংলাদেশ সামরিক বাহিনী সেটা ব্যবহার করে। এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রকেটসানে যে তৈরিকৃত আছে, রকেটসানে তৈরিকৃত যে রকেটসান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সেটা বাংলাদেশে প্রায় 1500 মতন আছে। ইন্ডিয়ার মাত্র 300 ট্যাঙ্ক আসবে, সেই 300 ট্যাঙ্কের বিরুদ্ধে এই 1500 যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলই যথেষ্ট। এবং এই মিসাইল এতটাই শক্তিশালী যে পিন পয়েন্ট, একদম পিন পয়েন্টে তারা আক্রমণ করে এবং ওই ট্যাঙ্কগুলোর এই বাংলাদেশে তাদের কবরস্থানে পরিণত করবে। তো এছাড়াও তুরস্কের নেতৃত্বাধীন একটা D8 বলে একটা মুসলিম বিষয়ের একটা জোট আছে, যে জোটটা যদিও বা অর্থনৈতিক, কিন্তু এই জোটের ভিতরে আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, তুরস্ক, এমন দেশগুলো আছে। তো এই দেশগুলোর যে সামরিক সক্ষমতা আছে এবং সামরিক সহায়তা আমরা নিতে পারি। এখন বাংলাদেশ সরকারের এই D8 থেকে সামরিক সহায়তা নেওয়া এবং তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি করা। এবং তুরস্ক এমন একটা দেশ, যে দেশ তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান, এই 3টা দেশ মিলে যে নাগর্ণ কারাবাগ যে যুদ্ধ হয়েছিল, এই নাগর্ণ কারাবাগ যুদ্ধে তারা জয়লাভ করেছিল। এবং এই নাগর্ণ কারাবাগে এই পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান, পৃথিবীর বিখ্যাত যে সুপার পাওয়ার রাশিয়া বা অন্যান্য ন্যাটো বাহিনীর সহায়তায় আর্মেনিয়া যুদ্ধ করেছিল। তারপরেও সেই আর্মেনিয়া আজারবাইজানের কাছে যুদ্ধে হেরেছিল এবং নাগর্ণ কারাবাগ দীর্ঘদিন পরে আজারবাইজান তাদের দখলে নিয়েছিল। তো এ থেকে আমরা দেখতে পারি যে তুরস্কের সাথে এখন সামরিক চুক্তি করার সময়ের দাবি। এবং আমাদের বাংলাদেশ সরকার এখন যে বর্তমানে এনজিওগ্রাম সরকার আছে, তারা কিন্তু যুদ্ধ বাঁধলে তারা ঠিকই দেশ থেকে পালিয়ে চলে যাবে। আমাদের দেশে কয়েকজন থাকলেও থাকতে পারে, কিন্তু অধিকাংশ এই উপদেষ্টারাই কি আমার বাংলাদেশ থেকে চলে যাবে। তো এই ক্ষেত্রে এখন আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে চীনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা এবং এমতো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যেন অতি দ্রুত সম্ভব চীনে যায় এবং চীনের সাথে যেন সামরিক চুক্তি করে। ইরানের সাথে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা চুক্তি করতে হবে অবশ্যই তৈরি পোশাকের বিনিময়ে। এবং তুরস্কের সাথে যে আমাদের যে এমনি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে, সেটা আরও উন্নয়ন করতে হবে।